বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন বিজ্ঞানের একটি বিশেষ সাজেশনমূলক ক্লাসে যুক্ত হয়েছি। আহ, দেখো, আমাদের সাজেশনে মূলত যে অধ্যায়গুলো আমি ইনক্লুড করেছি তা হলো 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সবগুলো অধ্যায়। তার সাথে 9 এবং 11টাকে আমি আপাতত বাদ রাখছি, কারণ 9 থেকে খুব বেশি প্রশ্ন পরীক্ষায় আসে না। আহ হালকা দু একটা প্রশ্ন আসে। আর 11 থেকে প্রশ্ন অনেক বেশি আসে, কিন্তু 11 অধ্যায় থেকে পুরো প্রশ্নকে কমন করতে গিয়ে যতগুলো প্রশ্ন পড়তে হয় সেগুলো হয়তো অনেকের জন্যই কন্ট্রোল করাটা বেশ কষ্টকর। তো যেহেতু এটা একটা বিশেষ সাজেশন, সে কারণে জন্য আমরা 11 অধ্যায়টাকে আপাতত স্কিপ করেছি। এখানে সম্ভাব্য দশম থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটির ওপর আমি একটু ধারণা দিচ্ছি। এখানে মেইন প্রশ্নগুলোর মধ্যে আছে বেকিং পাউডার, ব্লিচিং পাউডার এবং হলো ইউরিয়াস বা ইউরিয়া। আর পরিষ্কার সামগ্রীর মধ্যে আছে সাবান এবং ডিটারজেন্ট। সাবান ডিটারজেন্টের তুলনামূলক আলোচনা, সাবান ডিটারজেন্টের কার্যকারিতা বা প্রস্তুতি, এগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন হয়। কিন্তু মেইন প্রশ্নর যে টপিকস সেটি কিন্তু ব্লিচিং পাউডারটা সবচেয়ে বেশি। সেটার থেকে দাগ ওঠানোর কৌশল, সেখানে জীবাণু ধ্বংস করা, সেখানে তোমার বিরঞ্জন ভূমিকা, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে বেকিং পাউডার, সেগুলো কিভাবে তোমার রান্না রুমে ব্যবহার হয়, রুটি ফুলাতে সাহায্য করে, বদ হজমে সাহায্য সেটি কমাতে সাহায্য করে, এগুলো বিষয়ে কিন্তু এখানে আছে। তারপরে জমিতে ব্যবহার করা হয় যে ইউরিয়া, ইউরিয়ার ব্যাপারে ইউরিয়াস কথাটা উল্লেখ থাকে, যেখানে ইউরিয়া সার কিভাবে নাইট্রোজেন রূপে ইউরিয়াটা উদ্ভিদ গ্রহণ করে, সেই বিষয়টা নিয়ে এখানে অনেক সময় প্রশ্ন সেটিং করে নেওয়া হয়। তো এই মোটামুটি অপশনগুলো এখানে দেওয়া আছে। বেকিং পাউডার তৈরি করার প্রক্রিয়াগুলো অনেক সময় আসতে পারে। আম, আমি আশা করি যে এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। দশম অধ্যায়ে গিয়ে তুমি যদি দেখো, তাহলে মূলত দশম অধ্যায়ে ধাতু নিষ্কাশন অংশে আমরা যদি একটু পর্যালোচনা করি, মূলত 3টা ধাতু নিষ্কাশন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আর সেটি হলো তোমার যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, তারপরে লৌহ লৌহ ধাতু নিষ্কাশন, আর একটি হলো তোমার জিঙ্ক ধাতু নিষ্কাশন। এরপর গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে আরো যে টপিকসটা পরীক্ষায় প্রায়ই আসে সেটি হলো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির মূলনীতি, অথবা সালফার ডাইঅক্সাইড থেকে ধূমপায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কিভাবে প্রস্তুত করা হয়, এই বিষয়টা নিয়ে প্রশ্ন। লোহ ধাতু নিষ্কাশনের একটা সিঙ্গেল প্রশ্ন অনেক সময় আসছে যে লোহ ধাতু নিষ্কাশনে যে সংগঠিত যে বাত্তাচুল্লির যে বিক্রিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করো। ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, আকরিক কি, এগুলো ছোট প্রশ্নের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে এই প্রশ্ন তালিকাগুলো এখানে দেওয়া আছে, এগুলো মোটামুটি পড়ে নিলেই হবে। অষ্টম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি হতে পারে আমি সেটার উপর একটু ধারণা দিচ্ছি। অষ্টম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যদি বড় প্রশ্ন বলি, তাহলে অঙ্ক। এখান থেকে এই নিয়মের হয়তো একটা অঙ্ক আসবেই বলা যায়। এই যে বন্ধন শক্তি নির্ণয় করার, এখানে সম্ভাব্য 3টা উদাহরণ দেওয়া আছে। তো এখানে 3টা বা 4টা বিষয় না, বিষয়টা হলো এই নিয়মটা ভালো করে আয়ত্ত করা। তো আয়ত্ত করলে আমার মনে হয় যে এখান থেকে একটা অঙ্ক অনায়াসেই ইনশাল্লাহ করা সম্ভব। তো ওকে স্যার। তারপরে তোমার তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লবণ সেতু ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের বিষয়টি ব্যাখ্যা করা। লবণ সেতুর মধ্যে কেন তোমার কোনো লবণ দ্রবীভূত করা হয় এই কারণ ব্যাখ্যা করা। নরমালি সোডিয়াম ক্লোরাইড বা অন্য কোনো উদাহরণ দিয়ে তোমার এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করা, এই বিষয়গুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আর এখানকার মধ্যে ছোট আরো 2টে প্রশ্ন নম্বরে বেশিরভাগ সেট আপ হয়, সেটি হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ, আর একটা হলো তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এইটা তাহলে মূলত প্রশ্ন হলো 4টে অপশন। একটা হলো বন্ধন শক্তি নির্ণয় করা, একটা হলো তোমার লবণ সেতু ব্যবহার করে তোমার তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়াটি, এবং লবণ সেতুর মধ্যে কেন অন্য লবণ ব্যবহার করা হয়, এই বিষয়গুলো।
আর তারপরে যেটি আছে তা হলো তোমার অপেক্ষাকৃত আম, ওই কম সক্রিয় ধাতুর তড়িৎ প্রলেপন অথবা ধাতু বিশুদ্ধকরণ, এই প্রক্রিয়াগুলো। তো এইগুলো মনে হয় এই চারটা মৌলিক প্রশ্নগুলো পড়লে এখানকার প্রায় সব প্রশ্নই কমন পাওয়া সম্ভব। আমি ক এবং খ নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলোর তালিকা এখানে দেয়া আছে, এগুলো নেওয়ার কথা আপাতত বলছি না, এগুলো এখান থেকে পড়ে নিলেই হয়ে যাবে। সপ্তম অধ্যায়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা আসার মতো, আমি সেটির উপরে কথা বলছি। এখানে 3 প্রকার প্রশ্ন পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় এখানে প্রশ্ন দেখে মনে হবে অনেকগুলো, আসলে অনেকগুলো নয়। মূলত প্রশ্ন হলো জারণ বিজারণ কেন্দ্রিক একটি প্রশ্ন, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সেটি রিডক্স নাম দিয়ে আসুক অথবা জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হোক, এই নাম দিয়ে আসুক, মূলত প্রশ্ন এগুলোই। আর তারপরে হলো তোমার লা সাতিলিয়ারের নীতি। আর এখানে বানানটা লিখতে মনে হয় একটু ভুল হয়েছে, কিন্তু এটা লা সাতিলিয়ার হবে, এই জন্য দুঃখিত। আর এখানে মূলত চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা পরীক্ষায় আসে। আম, তারপরে বিক্রিয়া নানা রকম উদাহরণ দেওয়া থাকবে, এরকম এই উদাহরণগুলো উল্লেখ করে বলতে হবে এগুলো কি ধরনের বিক্রিয়া এবং কেন। তুমি যদি বলো এটি তোমার ধাতু, তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, তুমি যদি বলো এটি সংযোজন বিক্রিয়া, তাহলে এর পেছনে তোমাকে যুক্তি দেখাতে হবে এটি কেন ওই রকম বিক্রিয়া হয়ে থাকে। তো এই যে সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা একটা পর্যালোচনা করে দিলাম, এর পরবর্তীতে আমি সম্ভব হলে পরবর্তীতে আবার পরের অংশগুলোর ইনশাল্লাহ পর্যালোচনা করে দেব। তো তো আজকে আমরা এই সপ্তম পর্যন্ত এই পর্যালোচনাটা এখানে রাখছি। আম, এখানকার তোমার ক এবং খর জন্য সম্ভাব্য আসার মতো প্রশ্নগুলোর তালিকা এখানে দেয়া আছে। আশা করি যে এখান থেকে প্রশ্নগুলো পড়ে নিলেই কমন হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে খ নম্বর প্রশ্নগুলো সব দেয়া আছে। এই তালিকা থেকে প্রশ্নগুলো মোটামুটি পড়ে নিলেই ইনশাল্লাহ হবে। যেমন দেখো, পিঁপড়ার কামড় মৌমাছির কামড়ে ওকে। চুন দিতে হয়। সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ অধঃক্ষেপণ বিক্রিয়াগুলোর ক্ষেত্রে জারণ বিজারণ কেন নয়। সংশ্লেষণ বিক্রিয়া তীব্র অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো সামনে দেখব। আর পরবর্তীতে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত একটা সংক্ষিপ্ত পর্যালোচনা ইনশাল্লাহ করে দেব। তা আজকে আমরা এখানেই ক্লোজ করছি। আল্লাহ হাফেজ।